হ্যালো সবাইকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, তাহলে আজকের বিষয় হচ্ছে লাস্ট ডে আমরা পর্যন্ত পড়লাম এফআর, তাই তো? ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট কি বললাম? 12 থেকে 35 আর্টিকেল চললো। সমস্তটা আশা করি সবাই বুঝে নিয়েছো। যাদের যেখানে যে সমস্যা কমেন্ট করে জানাবে। আচ্ছা, আজকের থেকে আমরা শুরু করছি, মানে নেক্সট পার্ট, সেটা হচ্ছে পার্ট 4। পার্ট 4 কি আছে? পার্ট 4 কি সম্পর্কে আলোচনা করছে? ধরো একটু বলে নি আগেরটা। প্রথমে আছে পার্ট 1। পার্ট 1-এ কি আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে। 2 নম্বরে কি আছে? সিটিজেনশিপ। 3 নম্বরে কি আছে? ফান্ডামেন্টাল রাইট। তাহলে 4 নম্বরে কি আছে? এবার 4 নম্বরে আছে ডিপিএসপি। স্যার ডিপিএসপি মানে কি? ডিপিএসপি মানে হলো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ইংলিশটা হচ্ছে এটা, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আচ্ছা, এর বাংলাটা কি? এর বাংলাটা হচ্ছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। রাষ্ট্রের ওকে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। আচ্ছা, আমি প্রথম থেকে কিভাবে পড়াচ্ছি? পার্টটাকে ধরে নিচ্ছি চ্যাপ্টার এবং আর্টিকেলকে ধরে নিচ্ছি পেজ নাম্বার। তাহলে আমাদের এই যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4-এ আছে ডিপিএসপি। মনে রাখবে কীভাবে? ডিপিএসপি 4টে অক্ষর, পার্ট 4 হয়ে গেল, ইজি একদম ঠিক। আচ্ছা, এবার ডিপিএসপিতে আর্টিকেল কত থেকে কত দৌড়াচ্ছে বা পেজ নাম্বার কত থেকে কত আছে? আর্টিকেল আমরা কি দেখলাম? 35-এ গিয়ে শেষ হলো, সুতরাং এটা 36 থেকে হবে 36 থেকে 51, মানে অনেকটা কিছু আছে এর মধ্যে। আচ্ছা, এবার এই ডিপিএসপি জানার আগে কিছু কিছু জিনিস জানতে হবে। আমরা যদি একটু আগের জিনিস দেখি, ধরো আমরা এখানে ধরে নিলাম সি, আর এখানে ধরে নিলাম এস। এই সি, সি এর নাম কি ধরলাম? চন্দন। আর এস, এস কার ধরলাম? সুতপা। হ্যাঁ, এস সুতপা। এই চন্দন সুতপাকে বলছে, ভাই আমি তোকে কিছু কিছু জিনিস করতে বললাম, তুই কিন্তু এই জিনিসগুলো অবশ্যই করবি। ওকে, আমি তোকে কিছু কিছু জিনিস করতে বললাম, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করবি। এবার দেখা গেল তুই করলি, তোকে কেউ বাধা দিচ্ছে বা তুই যার জন্য করলি সেগুলো পাচ্ছে না, বিধিনিষেধ হচ্ছে, ঠিক আছে, তার কোনো সমস্যা হচ্ছে, তাহলে তুই কি করবি? কোথায় যাবি? তাকে বলবি, তাকে যেতে বলবি এসসি, মানে সুপ্রিম কোর্ট। ওকে, তাকে কোথায় যেতে বলবি? সুপ্রিম কোর্ট। ওকে, এইবার এইটা হচ্ছে একটা গল্প। আর একটা গল্প হচ্ছে এই চন্দন এই সুতপাকে বলছে, চন্দন এই সুতপাকে বলছে যে দেখ আমি তোকে কিছু জিনিস করতে বলছি, সেই জিনিসগুলো তুই সময় পেলে তোর সুবিধা মতো, তোর যেরকম সুযোগ হবে তুই সেরকম করিস, ঠিক আছে। এবার তখন যদি সেই জিনিসগুলো না, সে কোর্ট ফোর্ট যেতে পারবে না। নো কোর্ট, নো কোর্ট, সিও ইউ আর টি, কোর্ট। নো কোর্ট মানে কোনো কোর্ট যেতে পারবে না। কি বললাম, বোঝা গেল? মানে প্রথমে এই জিনিসটা বুঝো। প্রথমে বলছে যে চন্দন সুতপাকে বলছে, ভাই সরি বোন বা দিদি বা বান্ধবী, আমি তোকে কিছু জিনিস করতে বললাম, এগুলো কিন্তু অবশ্যই করবি, ঠিক আছে। অথবা এইভাবে ধরে নিলাম, দেখা গেলো এই চন্দন সুতপাকে 10টা লজেন্স দিয়েছে, 10টা লজেন্স, 10টা লজেন্স দিয়েছে। 10টা লজেন্স দিয়ে বললো এই 10টা লজেন্স সবার মধ্যে সমানভাবে ভাগ করে দিবি, সমানভাবে ভাগ করে দিবি, ঠিক আছে। কেউ যাতে কম না পায়, কেউ যদি বেশি না পায়, সবাইকে সমানভাবে দিবি। হ্যাঁ, কেউ যদি কম না পায়, কেউ যদি বেশি না পায়। এইবার যদি কেউ না পায় অথবা কেউ যদি কারোরটা কেড়ে নেয়, তখন তাকে যেতে বলবি সুপ্রিম কোর্টে, তখন তাকে যেতে বলবি সুপ্রিম কোর্টে, ঠিক আছে। এইবার চন্দন আবার একটা কথা বলছে যে ভাই আমি তোকে বললাম, সুতপাকে বলছে যে সুতপা আমি তোকে 10টা লজেন্স যে দেওয়ার কথা বলেছিলাম, এটা অন্য কথা, এই স্টোরিটা অন্য। বলছে যে আমি তোকে যে 10টা লজেন্স দেওয়ার কথা বলেছিলাম, ওই লজেন্সগুলো তুই টাইম পেলে, তোর সুবিধা মতো, তোর সুযোগ পেলে, ঠিক আছে, তোর যেরকম সুবিধা হবে, হ্যাঁ, সেরকম তুই সবার মধ্যে দিস, সবাইকে দিস, ঠিক আছে। এবার দেখা গেল সুযোগ হয়নি, সুবিধা হয়নি, ও দিতে পারলো না, ও কি করবে? তাহলে কি এই 10জন লোক বা যারা আছে তারা এই কোর্টে চলে যাবে না? কোর্টে যাওয়ার দরকার, তারা যেতে পারবে না কোর্টে। এবার শর্টে বোঝে, এই উপরের যেটা গেল, উপরের যেটা গেল সেটা হচ্ছে এফআর, মানে ফান্ডামেন্টাল রাইট। আর নিচে যেইটা সুবিধা পেলে,
সুযোগ মতো সময় পেলে দেবে, এটা হচ্ছে ডিপিএসপি। ওকে, অর্থাৎ এই ডিপিএসপিও হলো কিছু কিছু অধিকার যেগুলো এই কি বলবো, এবার সি আর এসটা ফ্যাক্ট করে দিই। সি একটা মুখোশ পড়ে আছে, বা সি এর ডাক নাম, আসল নাম কি? আসল নাম হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান, ঠিক আছে। আর এস এর ডাক নাম, এর আসল নাম হচ্ছে স্টেট, ঠিক আছে, ডিপিএসপি। এবার কনস্টিটিউশন বা সংবিধান এই স্টেটকে বলছে যে যে স্টেট এই ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু সবাইকে দিস, ঠিক আছে। আর যদি কেউ না পায় বা কারো যদি কোনো সমস্যা হয় তাকে বলি সুপ্রিম কোর্টে আসতে, ঠিক আছে। আবার ডিপিএসপির বেলায় কনস্টিটিউশন স্টেটকে বলছে যে স্টেট তুই তো সুবিধা মতো, তুই তো সময় মতো এই এই রাইটগুলো বা এই অধিকারগুলো লোকের মধ্যে দিস, কোনো তাড়াহুড়ো নেই, কোনো হুটাবাটা নেই। ওকে, সুতরাং এই এফআর মানে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে যেরকম অধিকার, এই ডিপিএসপি গুলো হচ্ছে সেরকম কিছু কিছু অধিকার। কিন্তু পার্থক্য কোথায়? এক, এইটা যদি না পাওয়া যায় বা এর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটা যাওয়া যাবে কোথায়? সুপ্রিম কোর্ট, মানে এটা হচ্ছে জাস্টিসিয়েবল। ওকে, আর ডিপিএসপিটা যেহেতু কোর্টে যাওয়া যাবে না, তার মানে এটা নন জাস্টিসিয়েবল। ওকে, হিসাব বোঝা গেছে আশা করি। আচ্ছা, এবার ডিপিএসপি তাই চাইলে কোনো স্টেট দিতে পারে, নাও দিতে পারে। দেখা গেল কোনো স্টেটে সবাইকে 1 লাখ টাকা করে দিচ্ছে, আবার কোনো স্টেটে দিচ্ছে না। তাহলে যারা পাচ্ছে না তারা কি সুপ্রিম কোর্টে যাবে? বলবে আমরা কিন্তু দিচ্ছে না, ওই স্টেটে দিচ্ছে না, যেতে পারবে না। তার কারণ হচ্ছে কনস্টিটিউশনালি বলেছে, মানে কনস্টিটিউশনই বলেছে যে যখন সুবিধা হবে তখন দেবে। দেখা গেল স্টেটের সুবিধা হচ্ছে না, স্টেটের সামর্থ্য নেই দেওয়ার মতো, তাই স্টেট দিচ্ছে না, তো কারো কিছু করেনি। আশা করি বোঝা গেছে অবধি। এইবার নেক্সট পার্টে চলে যাই। সুতরাং হ্যাঁ চলো, আচ্ছা একবার দেখে নেবো যে রেকর্ডিংটা ঠিকঠাক চলছে কিনা। চলো, ঠিকঠাক চলছে। আচ্ছা, এবার তাহলে ডিপিএসপি সংক্রান্ত কি কি জিনিস জানলাম? ডিপিএসপি 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 সংক্রান্ত জানতাম, এটা হচ্ছে পার্ট 4-এ আছে, ঠিক আছে। আর্টিকেল কত থেকে কত? অবভিয়াসলি 36 থেকে 51 আর্টিকেল আছে, এই আর্টিকেল লিখলাম। ওকে, আর কি জানলাম? জানলাম হচ্ছে এটা নন জাস্টিসিয়েবল, এনজে, নন জাস্টিসিয়েবল, মানে এটা নিয়ে কোনো আইন ফাইন কিছু করা যাবে না। আইন বলতে কি, এটা নিয়ে কোনো কেস টেস কিছু করা যাবে না, যে পাচ্ছ না বলতে তুমি কেস করে দেবা এমন কোনো কথা নেই। এইবার সবার প্রথমে যে করাচি অধিবেশন হয়েছিল, করাচি, যারা ইতিহাসের ক্লাসগুলো পড়েছো তারা জানো করাচি অধিবেশন হয়েছিল। সেই করাচি অধিবেশনে দুটো এজেন্ডা ছিল বা দুটো রেজুলেশন পাস হয়েছিল। একটা হচ্ছে ইকোনমিক পলিসি, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। এই ফান্ডামেন্টাল রাইটটাই এখন ডিপিএসপি বা ফান্ডামেন্টাল রাইটে যে যে জিনিসগুলো বলা হয়েছে তার অনেকগুলোই এই ডিপিএসপিতে আছে, ঠিক আছে। তাহলে মূল কোথা থেকে নেওয়া হয়েছে? করাচি অধিবেশন থেকে। এবার আচ্ছা, আমি বললাম করাচি অধিবেশন বললো যে ফান্ডামেন্টাল রাইট দেওয়া হবে, ফট করে ওইভাবে করলে তো হয় না। ওই আমি বলে দিলাম হয়ে গেল, এভাবে তো হয় না। এর জন্য একটা অবশ্যই কমিটি চাই, একটা রিপোর্ট চাই। তার জন্য 1945-এ আসলো সাপ্রু রিপোর্ট। 1945-এ আসলো সাপ্রু রিপোর্ট। ওকে, 1945-এ আসলো সাপ্রু রিপোর্ট, এবং এখান থেকে একদম হিসাব হয়ে চলে আসলো যে তাহলে এই ডিপিএসপি আমাদের অ্যাড করতে। এবার ডিপিএসপি ধারণাটা কোথা থেকে না হলো? আমরা কি জানি, এই যে আমাদের যদি সংবিধান এটাকে ধরি, এটাকে যদি আমরা সংবিধান ধরি, আমাদের সংবিধানে পৃথিবীর যে সকল দেশ আছে সে প্রায় সকল দেশেরই ভালো ভালো সংবিধানের যেসব ভালো ভালো জিনিসগুলো আছে সেগুলো পুট করে একটা গোটা সংবিধান তৈরি করা ছিল। কারণ কি, আমরা দেখেছিলাম প্রায় 2 বছর 11 মাস মতো সময়, প্রায় 3 বছর সময় লেগেছিল সংবিধান তৈরি করতে। এই 3 বছর কি করেছিল? 3 বছর অবশ্যই এই এতগুলো সংবিধান নিয়ে রিসার্চ করেছিল, পড়ে পড়ে দেখেছে কোনটা ভালো, কোনটা নেওয়া যেতে পারে, কোনটা ভারতের মতো একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সাপোর্ট খাবে, কোনটা সাপোর্ট খাবে না। দেখা গেলো 4 জিবির মোবাইলে 8 জিবির ফাইল দিয়ে দিল, ব্যাস বুম শেষ, খবর খেলা শেষ, ঠিক আছে। তো এরকম করলে তো হবে না। এবার 1945-এর রিপোর্ট আসলো, সাপ্রু রিপোর্ট। কোন রিপোর্ট? সাপ্রু রিপোর্ট। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, দেখে নেবা। তারপরে
যখন সংবিধান তৈরি হলো, আমরা জানি 1949 নাগাদ সংবিধান তৈরি হওয়া শুরু হয়েছিল, সরি ভুল বললাম, 1947 46-এ তো কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠন হয়েছিল এবং 47 নাগাদ চালু হয়ে গেছিল কাজ। তখন যখন সংবিধান তৈরি হচ্ছে তখন দেখলো যে আয়ারল্যান্ডের সংবিধানে কনস্টিটিউশনাল শর্ট লিখলো, আয়ারল্যান্ডের সংবিধানে এই ডিপিএসপি বলে একটা কনসেপ্ট আছে। তো ভারতীয় সংবিধান যারা রচনাকার ছিল তারা বলে ঠিক আছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটা তুলে এটা ভারতীয় সংবিধানে বসে দাও, মানে তুলে বলতে ওদের কাছে আর নেই না, এই ধারণাটাকে ওরা এখান থেকে নিয়েছে। এখন যদি বলা হয় যে ডিপিএসপি ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে বা আয়ারল্যান্ড থেকে। এবার যদি প্রশ্ন করা হয় যে এক নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা সংবিধান সংশোধন কোথা থেকে নেওয়া হয়েছে, খুব সম্ভবত হচ্ছে সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এরকম ভাবে কোথা থেকে কোথায় নেওয়া হয়েছে এগুলো তো প্রথম ক্লাসে বুঝতেই পেরেছো আশা করি। এফডি ক্লিয়ার? আচ্ছা, এবার যদি কোনোদিন বাই চান্স প্রশ্ন করে দিল যে আয়ারল্যান্ড এই কোত্থেকে নিয়েছে, আয়ারল্যান্ড তো নিজেরা তৈরি করেনি, আয়ারল্যান্ডও নিশ্চয়ই কোত্থেকে নিয়েছে, আয়ারল্যান্ড নিয়েছে ফ্রান্সের থেকে, ফ্রান্সের সংবিধান থেকে আয়ারল্যান্ড এই ডিপিএসপিটা নিয়েছিল, আর আয়ারল্যান্ডের থেকে ডিপিএসপি আমরা নিয়েছি, মানে ফ্রান্সের থেকে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের থেকে আমরা। এবার ফ্রান্সের থেকে আমরা ডাইরেক্ট আরও একটা জিনিস নিয়েছি, কি নিয়েছি, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এই তিনটে জিনিস। ঠিক আছে, আমাকে কমেন্টে জানাবা সাম্য, মৈত্রী, স্বাধীনতা। ঠিক আছে, এই তিনটে ওয়ার্ড আমাদের প্রিয়াম্বেলে কবে যোগ করা হয়েছিল, ঠিক আছে, একটা বলে দেবা। আর মানে কততম সংবিধান সংশোধনে যোগ করা হয়েছিল যে প্রিয়াম্বেল, এই তিনটে ওয়ার্ড প্রিয়াম্বেলে। ওকে, চলো, জয়গুরু। আর নেক্সট হচ্ছে ডিপিএসপি কমপ্লিট। এবার আসবো ডিপিএসপি এক একটা করে আর্টিকেল। আচ্ছা, ডিপিএসপি তাহলে আর্টিকেল চলছে 36 থেকে 51। তাহলে 36 থেকে শুরু করি। আর্টিকেল 36-এ কি বলছে? আর্টিকেলের 36-এ আমরা যখন আগে ক্লাস করেছি আমরা দেখেছি আর্টিকেল 12, 13 ফান্ডামেন্টাল রাইটের কথা বলছি, ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 12 আর 13। ফান্ডামেন্টাল রাইটটা কি জিনিস এবং 12তে লেখা ছিল স্টেটের ডেফিনেশন। ঠিক সেমভাবে আর্টিকেল 36-এও স্টেটের মিনিং দেওয়া আছে। হ্যাঁ, মিনিং এ সম্পর্কে আলোচনা করা আছে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, আর্টিকেল 37-এ কি বলা হচ্ছে? প্রথমেই যে আমি বললাম যে এই ডিপিএসপিগুলি নন জাস্টিসেবল, অর্থাৎ এগুলো বিচারযোগ্য নয়, এগুলো নিয়ে তুমি কোনো মামলা করতে পারবে না। তো সেই কথাটাই এই আর্টিকেল 17-তে দেওয়া আছে, এই 37-এ দেওয়া আছে, নন জাস্টিসেবল, নন জাস্টিসেবল। বানান ভুল হতে পারে, সেসব মানিয়ে গুছিয়ে নেবা। আচ্ছা, ওকে, এমনি বোঝা গেল আশা করি। আচ্ছা, এইবার 38টা অতটা ইম্পর্টেন্ট নেই, তাই আমি 38টা তুলে ধরছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি বলে দিচ্ছি, নাহলে পরে একটা গোটা সংবিধান আরেকবার লেখা হয়ে যাবে। এবার হচ্ছে আর্টিকেল 39। এখান থেকে মেন খেলা শুরু। ঠিক আছে, এই আর্টিকেল 39-এর মধ্যে 6খানা সাবক্লজ আছে। কখানা? 6খানা সাবক্লজ আছে। ঠিক আছে, মানে সাবক্লজ মানে কি বলবো, সাবক্লজ মানে ধরে নাও প্যারা এবং সাব প্যারা, মানে পয়েন্ট সাব পয়েন্ট, 6খানা সাবক্লজ আছে। আচ্ছা, আর্টিকেল 39 সাবক্লজ এ, এখানে কি বলছে? দ্য রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুড, অ্যাডিকুয়েট অফ লাইভহুড। ওকে, বিতে কি আছে? বিতে এগুলো একটা ট্রিক্স করে দেবো আমি শেষে, ঠিক আছে, যাতে মনে রাখতে সুবিধা হয়। আচ্ছা, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, বিতে আর্টিকেল 39-এর সাবক্লজ বিতে কি বলছে? ইকুয়াল, আচ্ছা, ইকুয়াল আচ্ছা হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল, এটা লিখছি, মেটেরিয়াল অ্যান্ড রিসোর্স,
রিসোর্স। ওকে, মানে মেটেরিয়াল আর রিসোর্সকে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে? বেশি গভীরে গিয়ে লাভ নেই, এগুলো খালি যেটা হোক তাহলেই হবে, ঠিক আছে? একদম ঝাড় মুখস্থ পর 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 পর। আচ্ছা, সিতে কি বলছে? সিতে বলছে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ। মানে স্টেট কি দেখবে? স্টেট দেখবে যে ওয়েলথ মানে সম্পত্তি যেন এক কেন্দ্রিক না হয়ে যায়, অর্থাৎ দেখা গেল যার কাছে আছে সম্পত্তি আছে, যার কাছে নেই সম্পত্তি নেই, ঠিক? এরকম করলে হবে না, সবাই যাতে সম্পত্তি মোটামুটি ঠিকঠাক রাখতে পারে। দেখা গেলো কেউ সম্পত্তি বাড়িয়েই যাচ্ছে, আর কারো সম্পত্তি কমে যাচ্ছে, এমন করলে হবে না। ঠিকঠাক প্রসেসটা বজায় রাখতে হবে যাতে সবাই সম্পত্তির অধিকার, মানে সম্পত্তির অধিকার বলাটা উচিত, হ্যাঁ সম্পত্তির অধিকারটা বলাই যায়। বলাই যায়, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবার ডি, আর্টিকেল সাবক্লজ ডি 39, আর্টিকেল সাবক্লজ ডি। ডিতে বলছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ পুরুষ এবং নারীর সমান বেতন, ঠিক আছে? পুরুষ এবং নারীর সমান বেতন, কি হলো, বোঝা গেল? ই, সাপোজ ইতে কি বলছে? ইতে বলছে প্রিজার্ভেশন অফ হেলথ, মানে সবার সুস্বাস্থ্য দেখতে হবে। প্রিজার্ভেশন অফ হেলথ, ওকে। ডিই, এবার এফ, সাপোজ এফ এ কি বলছে সেটাও দেখে নি, তাহলে 6 নম্বরটা কমপ্লিট হয়ে যাবে। এফ এ বলতে হেলদি ডেভেলপমেন্ট অফ, হেলদি, HELDHY, হেলদি ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ডেভেলপমেন্ট ফর চিলড্রেন, মানে বাচ্চাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় করে তুলতে হবে, এটা একটা ডিপিএসপি, ঠিক আছে? এটাও একটা নির্দেশ বা এটা রাইট, এরকম একটা ব্যাপার। যে এইবার ভালো করে বুঝবে, এই যে সাবক্লজ এফটা আছে, হ্যাঁ, সাবক্লজ এফটা কিন্তু আগাগোড়া ডিপিএসপি বা সংবিধানের ছিল না, বা মূল সংবিধানের ছিল না। এইটা 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1976 সালে, তার মধ্যে দিয়ে অ্যাড করা হয়েছিল। ওকে, কি বললাম, বোঝা গেল? এবার ট্রিক্স কি আছে এটা মুখস্থ করার? এটা মুখস্থ রাখার ট্রিক্স হচ্ছে, আমি এখানে লিখে নিই, এলডিসি পিএইচসি, এলডিসি পিএইচসি, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, আর পিএইচসি পাবলিক হেলথ সেন্টার, লোয়ার ডিভিশনাল ক্লার্ক আর পাবলিক হেলথ সেন্টার, এটা মনে রাখবে। এল দিয়ে কি? এল দিয়ে কিওয়ার্ড হচ্ছে লাইভহুড, ডি দিয়ে ডিস্ট্রিবিউশন, একদম ডিস্ট্রিবিউশন। সি দিয়ে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, পি দিয়ে পে, এইচ দিয়ে হেলথ, সি দিয়ে চিলড্রেন, মনে রাখবে, ব্যাস হয়ে গেল। এলডিসি পিএইচসি, লোয়ার ডিভিশনাল ক্লার্ক আর পাবলিক হেলথ সেন্টার, একদম 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 জলের মতো বিষয়টা আশা করি বোঝা গেল। তাহলে একবার রিভিশন করে নিই। আর্টিকেল 36 কি আছে? স্টেটের মিনিং বলে দিয়েছে। আর্টিকেল 37 কি আছে? এটা যে নন জাস্টিসেবল সেটা সম্পর্কে বলে দিয়েছে। আর্টিকেল 39 এর মধ্যে 6টা সাবক্লজ আছে। কটা আছে সাবক্লজ? 6টা আছে। সাবক্লজ এতে বলছে রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুড, মানে জীবনের সঠিক ধারণা দিয়েছে, নানা রকম জিনিস, একদম এলডিসি পিএইচসি, এটা মনে রাখবে। ডি মানে ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্স, যাতে সবাই সমান অধিকার পায়, মানে জিনিসপত্র ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, সেটা লক্ষ্য রাখতে হবে স্টেটকে, এটা ওটা অধিকার টাইপেরই। সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন, মানে সম্পদ যাতে একজনের হাতে না হয়ে যায়, মানে প্রিভেনশন মানে হচ্ছে বাধা দেওয়া বা এর বিরোধিতা করা,
কনসেন্ট্রেশন মানে এক জায়গায় জড়ো হওয়া, এরকম ব্যাপার। একদম বাংলা মানে করতে গেলে আসবে না, আমি একদম মানে পাতি বাংলা ভাষায় বুঝে নাও, যাতে সম্পদ যাতে এক কেন্দ্রীভূত না হয়ে যায় সেই দিকটাও স্টেটকে দেখতে হবে। আচ্ছা, পি, পি দিয়ে কি আছে, পে ইকুয়াল পে। আচ্ছা, মেল অ্যান্ড ফিমেল, মেল অ্যান্ড ফিমেল দেখা গেল হচ্ছে একটা মেল একদিন কাজ করলে 400 টাকা পায়, একটা ফিমেল ওই সেম কাজ করলে 300 টাকা পায়, তাহলে ভাই এটা হবে না। তোমাকে এখানে ইকুয়াল পে এর ব্যবস্থা করতে হবে, যাতে নারী পুরুষ সমান অধিকার, নানা রকম জিনিস। আচ্ছা, এবার পাবলিক হেলথ, না পে তো হয়ে গেল, এবার এইচ, এইচ দিয়ে তো ডাইরেক্ট একদম হেলথ, প্রিজার্ভেশন অফ হেলথ, ঠিক আছে। সি দিয়ে কি আছে না, সি দিয়ে কি, হ্যাঁ সি দিয়ে চিলড্রেন, সি দিয়ে চিলড্রেন, সি দিয়ে ক্যাট না, সি দিয়ে চিলড্রেন। আর এই লাস্ট মানে যদি এবার কোয়েশ্চেনে দেয় হুইচ ডিপিএসপি, ডিপিএসপি ওয়াজ অ্যাডেড থ্রু 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এভাবে ধরো কোয়েশ্চেনটা দিল, তোমরা কি দেখবে 39-এর এ দেওয়া, 39-এর সি দেওয়া, 39-এর ই দেওয়া, 39-এর এফ দেওয়া, 39-এর এফ দেওয়া, ওকে। এবার তাহলে স্বাভাবিকভাবে উত্তর কোনটা হবে, 39-এর এফ, এইটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে অ্যাড করা হয়েছিল। জয়গুরু। নেক্সট মাল মশলায় চলে যাই ঝমঝম করে। আচ্ছা, হ্যাঁ এবার ওয়েট এক সেকেন্ড, হ্যাঁ এবার আর্টিকেল, হ্যাঁ হ্যাঁ 39 হয়ে গেল, এবার আর্টিকেল, আচ্ছা ঠিক আছে, 39-এর এ, এইটা কিন্তু সমগ্র আর্টিকেলের নামটাই আর্টিকেল 39-এর এ, কি বললাম বোঝা গেল। এবার এটা কিন্তু সাবক্লজ না, সাবক্লজ থাকলে প্রথমত ছোট হাতের হবে এবং ব্র্যাকেটে থাকবে, এটা হচ্ছে ট্রিক বোঝার। সাবক্লজ থাকলে ছোট হাতের হবে এবং ব্র্যাকেটে থাকবে, আর যদি আর্টিকেলের নামটাই হয় সেক্ষেত্রে বড় হাতের হবে এবং ডিজিটের সঙ্গে ডাইরেক্ট বসে। আর্টিকেল 39-এর এ কি বলছে, আর্টিকেল 39-এর এ বলছে ফ্রি লিগাল এইডের কথা, ফ্রি লিগাল এইড। এবার একটা ছোট্ট জিনিস, যেই সকল আর্টিকেলের সাথে মানে ধারার সাথে কোনো অ্যালফাবেট যুক্ত থাকে, বুঝে নিতে হবে সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল, সেটা কিন্তু মূল সংবিধানে ছিল না। সুতরাং স্বাভাবিকভাবে বুঝতে পারছি আর্টিকেল 39-এর এ কিন্তু মূল সংবিধানে ছিল না, এটা পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। তাহলে যদি এবার প্রশ্ন করে যে স্যার কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল, এবার সবাই চেষ্টা করবা যে সংবিধান সংশোধনগুলো মুখস্থ করতে, যেটা সংক্রান্ত ক্লাস আমি একদম শেষের দিকে দেবো, মিসলেনিয়াস ক্লাসগুলোতে দেবো। তবে একদম মেন ফ্যাক্টর যেটা, বড় বড় যদি কোনো রকম চেঞ্জেস দেখো, যেমন দেখা গেলো প্রিয়াম্বেলে চেঞ্জেস, কোনো রকম বিভৎস বড় রকম আর্টিকেলের চেঞ্জেস, তাহলে সেটা একদম মোটামুটি আন্দাজ করবো যদি উত্তর না জানো, যে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছিল 1976-এ। ওকে সোনামণিজ, এবার কি বলছে, ফ্রি লিগাল এইডের কথা বলা হচ্ছে। দেখা গেল তোমার একটা কি বুঝাই, ঠিক আছে, ধরো হচ্ছে রাম, রাম বিশাল বড় লোক একদম, মানে রিচ, র দিয়ে রাম, র দিয়ে রিচ, ঠিক আছে। শ্যামকে গাড়ি দিয়ে ঠুকে উড়িয়ে দিল, মানে মরেনি, শ্যাম মরেনি। শ্যাম কি করেছিল, যাওয়ার সময় রামের গাড়ির নাম্বার প্লেটটা দেখে নিল, ঠিক আছে। অথবা উল্টো কেস দেখি, অথবা উল্টো কেস দেখি, ঠিক আছে, যে এবার যেতে 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 যেতে, ঠিক আছে, 1 মিনিট, আমি একটু টাইম নেবো, একটু এসএমএস আসছে।
you.